গোধূলি লগ্নে আকাশটা লাল কমলা বেগুনি রঙের সংমিশ্রণে এক অদ্ভুত দীপ্তি ছড়াচ্ছে। পশ্চিম আকাশের সূর্যটা কমলা রং ধারণ করেছে, তার সাথে সারি বেঁধে সাদা মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। কমলা রঙের আলোয় মেঘগুলো সোনালি হয়ে জ্বলে উঠেছে, ঠিক যেন জলরং দিয়ে আঁকা কোনো শিল্পকর্ম। পাখিরা ঝাঁক বেঁধে নিয়ে ফিরে যাচ্ছে সারাদিনের পরিশ্রম শেষে। ইসমি তার ছোট ভাই মাহিনের বেরিয়েছে। বিকেলে দুজন মিলে তার মা সফিয়া খাতুনের থেকে 1000 টাকা চুরি করেছে। সেই আনন্দে দুইজনে মিলে খাওয়ার জন্য বেরিয়েছে। ইসমির বাবা জহিরুল ইসলাম পেশায় একজন সফল বিজনেসম্যান। মোটামুটি বেশ ভালোই তাদের আর্থিক অবস্থা। তবে ভার্সিটিতে তার বেশভূষা দেখলে মনে হয় সে কোনো রাস্তার ভিখারি। এর কারণ হলো তার বেস্ট ফ্রেন্ড জিমি। জিমির প্রচুর আত্মসম্মান। মেয়েটা কারো থেকে কারণ ছাড়া কোনো কিছুই নিবে না, তাই তো চাইলেও জিমিকে সাহায্য করতে পারে না। পরন্তু এটা সেটা বলে জিমির বিভিন্ন কাজে সাহায্য করে। তথাপি জিমিকে যেন ভার্সিটিতে কেউ অপমান না করতে পারে, সেজন্য সেও জিমির মতো আভরণ পরে। এমনিতেও সে সাধারণ মানুষের মতো চলাফেরা করে সারাক্ষণ, তাই তো কেউ ভাবতেও পারে না সে বিজনেসম্যান জহিরুল ইসলামের মেয়ে। ইসমি আর মাহিন নাচতে নাচতে ফুটপাত দিয়ে হাঁটছে। জিমির হাতে একটা পার্সেল। রেস্টুরেন্টে তারা দুইজন খেলেও ইসমি জিমির জন্য আলাদা করে পার্সেল করে এনেছে। মনের সুখে দুই ভাই বোন দৌড়াদৌড়ি করছে রাস্তায়। ইসমি মাহিমের আইসক্রিমটা ছোবল মেরে কেড়ে নিয়ে নিচে খেতে শুরু করে। রাগে দুঃখে রাস্তায় একটা লাথি মেরে সেটা নিয়েই ইসমিকে ছাড়া করতে শুরু করে মাহিন। আইসক্রিম খেতে খেতে দৌড়াচ্ছে আর হাসছে ইসমি। হঠাৎ করে কারোর সাথে জোরসে একটা ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে লোকটা টি শার্ট টেনে ধরে ইসমি। ভয়ে চোখ মুখ খিচে রেখে দোয়া দরুদ পড়তে শুরু করে। অনেকক্ষণ পরেও যখন কিছু হয়নি টের পায়, তৎক্ষণাৎ ফট করে চোখটা খুলে চোখের সামনে কারো বুক দেখতে পেয়ে আস্তে আস্তে দৃষ্টি উপরে উঠায়। লোকটাকে দেখতেই 440 ভোল্টের শক খেয়ে ভয়ে চোটে টি শার্ট ধরে রাখা হাতটা বাম দিকে ঘুরিয়ে দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে ধপাস করে ভারী কিছু পানিতে পড়ার শব্দ হয়। ভয়ে লাফিয়ে উঠলে পাশে থাকা গাছের সাথে মাথায় বাড়ি খায় ইসমি। মাহিন ইসমিকে ধরতে তার পিছনেই আসছিল। হঠাৎ করেই তার বোনকে কারোর সাথে ধাক্কা খেতে দেখে তার একটু পরে ছেলেটা ধপাস করে ড্রেনের পানিতে যায়, আর সঙ্গে সঙ্গে ইসমি গাছের সাথে ধাক্কা খায়। মাহিন নিজেকে সামলাতে না পেরে হাসতে হাসতে নিচে বসে পড়ে। পেট ব্যথা হয়ে যাওয়ার কারণে দুহাতে শক্ত করে পেট চেপে ধরে, তবুও তার হাসি থামার নামই নেই। যতবার ড্রেনের পানির দিকে নজর পড়ছে ততবার হাসির মাত্রা বাড়ছে। ইসমিও নিজের ব্যথা ভুলে ছেলেটার দিকে তাকিয়ে হাসছে। হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের করে ফেলেছে, তবুও হাসছে। ভিতরে ময়লা আটকানোর ফলে ড্রেনের পানি যে সমস্যা হচ্ছিল ঠিক করার জন্য পরিষ্কার কর্মী এসেছিল আজকে দুপুরে। রাস্তার বাম পাশে ড্রেনের উপরে ঢাকনা খুলে ভিতরে পরিষ্কার করার কাজ চলছিল। মাগরিবের আজানের সময় হয়েছে বিধায় সবাই কাজ একটু অফ রেখে বিশ্রাম নিতে গিয়েছিল। আর তার ঠিক একটু পরে কিয়ান ফোনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে এদিক দিয়েই হেঁটে যাচ্ছিল। ইসমিও পিছনে তাকাতে তাকাতে দৌড়ানোর কারণে সেও কিয়ানকে লক্ষ্য করেনি, যার ফলস্বরূপ দুজনে ধাক্কা খায়। ইসমির হুঁশ ফিরতেই কিয়ানকে দেখে অনেক ঘাবড়ে গিয়েছিল। গত পরশুদিন ভার্সিটিতে করা কাজের কথা মনে পড়ে, তাই ভয় পেয়ে ধাক্কা মারে কিয়ানকে। কিয়ান কিছু
বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করে কালো কুচকুচে পানির ড্রেনের ভিতর। ফোনটাও ড্রেনের পানিতে ডুবে গেছে। কিয়ান কোনো মতো নিজেকে সামলে নিয়েছে। বুক সমান কালো পচা পানিতে দাঁড়িয়ে রাগে কটমট করছে কিয়ান। এখান থেকে ওঠার কথা বেমালুম ভুলে বসেছে সে। তার মাথায় শুধু ঘুরছে এই মেয়েটা সব কিছু করেছে, তার উপর আলকাতরা মেরেছে, তাকে ড্রেনে ধাক্কা দিয়ে ফেলে পচা পানি খাইয়েছে। তার ফোনটাও হারিয়ে গেছে। অতিরিক্ত রাগের কারণে ফর্সা শরীরে রগ ভেসে উঠেছে। চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করছে। হাতে পেশিগুলো ফুলে উঠেছে জিম করা শরীরের। ইসমির হাসির শব্দ তার রাগকে সেকেন্ডে সেকেন্ডে বাড়িয়ে তুলছে। বাদামি চোখের মণি অতিরিক্ত রাগের কারণে রক্তলাল হয়ে উঠেছে। গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে। পরনের সাদা রঙের টি শার্ট এরই মধ্যে ধূসর হয়ে গেছে কালো পানিতে। তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে নিচের দিকে তাকাতেই বমি আসে তার। ড্রেনের এক কোণার বাচ্চাদের পেশাব সহ বমি আসার মতো জিনিসপত্র রয়েছে। মুখটা তৎক্ষণাৎ ঘোরাতে আবার নজর আসে ইসমির হাসি মুখটা। রাগটা মাথাচাড়া দিয়ে ওঠে। তৎক্ষণাৎ ড্রেন থেকে উঠতে চাইলে পা স্লিপ কেটে পুনরায় ড্রেনে উল্টে পড়ে যায়। ইসমি আর মাহিনের হাসির শব্দ বৃদ্ধি পায়, যা খুব ভালো মতো বুঝছে সে। আহারে, সিনিয়র ভাইয়া এই পবিত্র পানি দিয়ে বুঝি পবিত্র গোসল সেরে নিল। ইস, কত চকচক করে শরীর। এভাবেই বুঝি গ্লো বাড়ান শরীরের। তাই তো বলি, আপনি ছেলে হয়েও এমন ইংরেজের মতো কেন? ইসমি পেটে হাত দিয়ে কথাগুলো বলে, আবার হাসতে থাকে। তা শুধু গ্লো বাড়ালেই হবে? শক্তি বাড়াতে হবে তো। ইস, কীভাবে পড়ে গেল বেচারা। কিয়ানকে খোঁচা মেরে কথাগুলো বলে ইসমি। দাঁতে দাঁত চেপে ইসমির কথাগুলো সহ্য করছে কিয়ান। এই মুহূর্তে ইসমির কথাগুলো তার শরীরে কাটা দিচ্ছে। মনে হচ্ছে যেন চামড়া ছিলে লবণ মরিচ দেওয়া হচ্ছে। তোমাকে যদি একবার ধরতে পারি না, তাহলে টিকিট ছাড়াই মহাকাশ ঘুরিয়ে আনবো আমি। তা না হলে আমার নামও সাফওয়ান কিয়ান না। চাপান খিরাই, ওয়াও, নাইস নেম। থাক, এত সুন্দর নামটা আর চেঞ্জ করা লাগবে না। বায়দা, রাস্তা টিকিট ছাড়াই মহাকাশ ঘোরানোর আগে আমাকে একটু জানায়েন কাইন্ডলি, কারণ আমার ফ্রেন্ড ডিয়ানা আর জিমির মহাকাশ ঘোরার অনেক ইচ্ছা। আপনি যখন আমাকে মহাকাশ ঘোরাবেন, তখন জিমি আর ইলিয়ানকে দুটো বস্তায় ভরে আমার দু পায়ে বেঁধে নিব। তাহলেই আমরা তিনজন বিনা টিকিটে মঙ্গল গ্রহে ঘুরতে পারব। আর শুনেন, স্টপ! চিৎকার করে বলে ওঠে কিয়ান। আরে মিয়া, আমনের স্টপ ফপ বাদ দেন, আগে আমার কথা শুনেন। আমার মা আর আমার ভাইও মহাকাশ ঘুরতে চায়। আপনারা কি পারবেন আমার সাথে তাদেরও ঘোরাতে? এই আপনার কি পরিচিত কেউ নাসায় চাকরি করে নাকি? সে কে? দেখতে কেমন? বিবাহিত নাকি সিঙ্গেল? বয়স কত? নাম্বারটা দিয়েন তো। এই মেয়ে চুপ! হুঙ্কার দিয়ে বলে কিয়ান। একটা লাঠির সাহায্যে কোনো মতে উপরে উঠে আসে কিয়ান। কিয়ানকে নিজের সামনে দেখে ভয়ে লাফিয়ে ওঠে ইসমি। মাহিনের হাসি এখনও থামেনি, সে হেসেই যাচ্ছে। ইসমি ভয়ে আমতা আমতা করে এদিক ওদিক তাকাতে থাকে। ইসমির মতলব বুঝতে পেরে কিয়ান একটু দেরি না করে ইসমির হাতটা টেনে ধরে। ইসমি ছুটাতে চাইলেও পারছে না, এত শক্ত করে ধরে রেখেছে তাকে। কিয়ান ইসমিকে টানতে টানতে একটা নির্জন গলিতে নিয়ে আসে। ইসমি ভয়ে এদিক ওদিক তাকায়, কাউকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কেউ নেই।
তার বোকার হুত ভাইটাও খেয়াল করেনি কিয়ান যে তাকে নিয়ে যাচ্ছে। ইসমির ছোটাছুটিতে কিয়ান তার মুখ ছেড়ে দেয়। ইসমি টেনে লম্বা করে শ্বাস নেয়। তার শরীর চ্যাটচ্যাট করছে। রাগে মুখ চোখ কুচকে ধমকের সুরে বলে ওঠে, ইয়াক ছি, আপনার শরীর থেকে কি বাজে গন্ধ আসছে, দূরে যান। আপনার সাহস কীভাবে হয় আমাকে টাচ করার, তাও এই ড্রেনের পানি নিয়ে। ইস, আমাকে নোংরা করে দিল। আপনি একটা খবিশ খাচ্চর। এই গুয়ের পানি দিয়ে গোসল করে আমাকে ধরেছে। আমার শরীর থেকে গন্ধ বেরোবে। এই আপনি তো এই গুয়ের পানি খাইছেন। ছি ছি, এই হাত দিয়ে আবার আমার মুখ চেপে ধরেছিলেন। ছি ছি, আল্লাহ গো, আমার কি সর্বনাশ করলো গো। ইসমির হাই হুতা শুনে কিয়ানের রাগ পুনরায় মস্তিষ্ক দখল করে নেয়। চোখ দুটো গলম্ভ লাভার ন্যায় টকবক করছে। কিয়ানের চোখের দিকে তাকিয়ে ইসমি একটু ভয় পায়, দমে যায়, তবে মুখে প্রকাশ করে না। ঈশান তার পেশিবহুল হাত দ্বারা ইসমির কোমর জড়িয়ে ধরে নিজের কাছে আনে। রাগের ক্ষোভে হাত দ্বারা চাপ প্রয়োগ করে। ব্যথা ইসমি আহ শব্দ করে সরতে চাইলেও তা পারে না। কিয়ান অন্য হাতে ইসমির মাথার পিছনে ধরে ইসমির অষ্টজোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই নড়াচড়া বন্ধ হয়ে যায় ইসমির। একটা জোর অনুভূতিহীন বস্তুর মতো নড়চড়বিহীন দাঁড়িয়ে থাকে। কি ঘটছে তার মস্তিষ্ক এখনও তা বুঝে উঠতে পারছে না, আর না তো বাধা দেওয়ার মতো শক্তি কাজ করছে। প্রায় 5 মিনিট পরে কিয়ান ইসমিকে ছেড়ে দিয়ে বাম হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁটের মুছে দেয়। ইসমি এখনও অনুভূতিহীন যন্ত্রের মতো দাঁড়িয়ে আছে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কিয়ানের দিকে। কিয়ান ঠোঁট বেঁকিয়ে হাসে। কিছুক্ষণ পর ইসমির সম্বিত ফিরতেই গড়গড় করে বমি করে দেয় রাস্তায়। কি কেমন লাগলো গু খেতে? তোমার কারণে আমি খেয়েছি, এখন তোমাকে কিভাবে ছাড় দেই বলো? এক ভ্রু উঁচু করে শয়তানা হাসি দিয়ে প্রশ্ন করে কিয়ান। ইসমি এখনও পেট চেপে কুঁজো হয়ে বমি করেই যাচ্ছে। শরীরের অবস্থা কাহিল। হাতের পার্সেলটাও কোথাও পড়েছে তার ইয়াত্তা নেই। কিরে ভাই কিয়ান, আজকে একটু পর গোসল করছেন কেন? আগ্রহ ভঙ্গিতে শোধালো রিহান। চোখের চশমাটা আঙুলের ডগা দিয়ে চোখে ঢেলে তীক্ষ্ণ দৃষ্টিতে কিয়ানের দিকে দৃষ্টিপাত করে তামিম। আমিও তো তাই ভাবছি। 1 সপ্তাহে গোসল অগ্রিম করে নিচ্ছে মনে হয়, তাছাড়া আর কি। বেচারার তো আর বউ নেই যে গোসল করার কারণটা অন্য কিছু হবে। সাব্বিরের কথায় হাসি রোল পড়ে সেখানে। ঈশান এখনও একমনে ফোন স্ক্রল করে যাচ্ছে। তাদের হাসাহাসিতে সে নেই। ফোনেই যেন তার আরেক জগৎ। তার সামনে এখনও কারো অস্তিত্ব নেই। শ্রাবণ গম্ভীর মুখ বয়ে বসে আছে। মাঝে মাঝে কথা বলছে, আবার কখনো শুধু মাথা নাড়িয়ে তাদের কথায় সম্মতি জানাচ্ছে। খুব কমবারই তার মুখে হাসি দেখা যায়। হাসতে হাসতে বোম ব্লাস্ট করে ফেললেও শ্রাবণ এমনভাবে নির্বিকার থাকবে যেন সে কিছুই বোঝেনি। সে এতক্ষণ এখানে ছিল না, ড্রেনে পড়ে গিয়েছিল। ফোনে মনোযোগ রেখেই খুবই সংক্ষিপ্ত শান্ত তীক্ষ্ণ গলায় উত্তর করে ঈশান। 3টা শব্দ, 5 সেকেন্ড পিনপিন নীরবতা। তারপর ঘর কাঁপিয়ে হেসে ওঠে সবাই মিলে। এ যাত্রা তাদের হাসাতে শ্রাবণের ঠোঁটও হালকা হাসির আভাস দেখা যায়। ঈশান এখন ফোনে গেম খেলছে মনোযোগ দিয়ে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে এগিয়ে আসে কিয়ান। পরনে শুধু একটা শর্টস। উদাম বুকে পানির ফোঁটাগুলো
মুখ তার মতো চকচক করছে। সিক্স প্যাকগুলো গভীর এবং স্পষ্টভাবে দৃশ্যমান। শর্টসটা নাভির নিচে থেকে পরিধান করা, যার ফলে কোমরের দুপাশের নিতম্বের হাড়ের উপরের অংশ দৃশ্যমান। জিম করা বডি, খাড়া নাক বেয়ে চুলের পানি পড়ছে। সদ্য গোসল করার ফলে আকর্ষণীয় লাগছে। পাতলা সরু ভেজা ঠোঁটজোড়া একটু পরপর উপরে দাঁত দিয়ে চেপে ধরছে বিরক্তির ফলে। তীক্ষ্ণ দৃষ্টি তাদের সবার দিকে নিবদ্ধ। তামিমকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সাব্বির খোঁচা মেরে বলে, মনে হচ্ছে কিসুমিসু। আহারে, ইস। তামিম ধুম করে কিল বসায় সাব্বিরের পিঠে। সাব্বির ব্যথায় কঁপিয়ে ওঠে। ভূত দেখার মতো চমকে ওঠে সবাই। তামিমের দিকে তাকিয়ে থাকে। বেচারা থতমত খেয়ে যায়। কি হয়েছে? কিয়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। তামিম বোকার মতো হাসে। তা দেখে সাব্বিরও হাসে। সাব্বিরের হাসি দেখে তামিম এবার হাসতেই থাকে। তাদের দুজনের এই বলদের মতো হাসি দেখে সবাই বিরক্ত হয়। গাধা, শ্রাবণ বিড়বিড় করে বলে, মনোযোগ ঘোরাতে বলে। 3 দিন পর নবীনবরণ অনুষ্ঠান। ঈশান, তোকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া তোকে মেন শিল্পী হিসেবে রাখা হয়েছে শুনলাম। ওহ, ফোনে দৃষ্টি রেখে জবাব দেয় ঈশান। ওহ কি, তুই কি যাবি না নবীনবরণে? তোর মুখে যেই অবস্থা, তা নিয়ে বাইরে বের হবি কেমনে? আলকাতরা তো এখনও উঠল না। এই অবস্থায় স্টেজে উঠবি তুই? ঈশানের জবাব কিয়ান রাশভারী কণ্ঠে বলে, আহ, কি ভালোবাসে রে। এক আলকাতরা তোকে এত ভালোবাসলো যে গোটা 2.5 দিনে 40 বার গোসল করেও উঠাতে পারলি না। এরকম ভালোবাসা খুবই বিরল। তাই ঈশান, তোকে বলছি, ভালোবাসার মর্যাদা দিতে শেখ। আলকাতরাকে যেভাবে দূরে সরিয়ে দিস না, তাতে উঠাতে এভাবে উঠে পড়ে লাগিস না। তাকে যত্ন করে রেখে দে, তাহলেই তুই সুখী হবি। রিহানের স্বভাবস্বরূপ মস্করাতে শ্রাবণ ফরন কেটে ওঠে। হ্যাঁ, এত সুখী হবে যে রাস্তায় গেলেও মানুষ পাগল ভেবে 10 মাইল দূর দিয়ে যাবে। রিহানের মুখটা ভোঁতা হয়ে যায়। তা দেখে সবাই আরেক দফায় হেসে ওঠে। তাদের হাসাহাসির মধ্যেও ঈশান মনে মনে এক ভয়ঙ্কর পরিকল্পনা তৈরিতে ব্যস্ত। তার এতগুলা সময় নষ্ট করার প্রতিদান তো সে নিবেই। 2 দিন ধরে ভার্সিটি যেতে পারে না সে, আর না কাউকে মুখ দেখাতে পারে। শত চেষ্টা করেও আলকাতরা সম্পূর্ণ তুলতে পারে নাই। তার যেটুকু সম্মান নষ্ট হয়েছে, তার 3 গুণ সে নষ্ট করবে। তবেই তার শান্তিতে ঘুম আসবে।